আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের একটা নতুন চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হলো বন্ড ভ্যালুয়েশন, ইন্ট্রোডাকশন টু সিকিউরিটি ভ্যালুয়েশন, বা এটার মধ্যে যে আছে সেটা হলো বন্ড ভ্যালুয়েশন। তো আমরা আজকে বন্ড ভ্যালুয়েশন কীভাবে হয়েছে, বা এটার মধ্যে কী কী জিনিস লাগবে, কোন সূত্রগুলো লাগবে, কয়ভাবে নির্ণয় করা যায়, বা কী থিওরি কোশ্চেন পড়া লাগবে, আমরা এই বিষয়গুলো আজকে জানবো। তো চলো দেখি কীভাবে হয়েছে আজকের ক্লাসটা। এখানে বলা হয়েছে ভ্যালুয়েশন অফ বন্ড অ্যান্ড ডিবেঞ্চার। বন্ড হচ্ছে একটি দীর্ঘমেয়াদী ঋণপত্র বা ঋণের দলিল, যার মাধ্যমে কোম্পানি একটি নির্দিষ্ট সুদের বিনিময়ে একটি নির্দিষ্ট সময়ের জন্য জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে থাকে। তার মানে কোম্পানি বন্ডের মাধ্যমে জনগণের কাছ থেকে কি করে? ঋণ সংগ্রহ করে থাকে নির্দিষ্ট সুদের বিনিময়ে নির্দিষ্ট সময়ের জন্য জনগণের কাছ থেকে ঋণ সংগ্রহ করে। এটাই হচ্ছে মূলত বন্ড। ওকে, সিকিউরিটি বলতে আমরা 3 ধরনের সিকিউরিটিকে বোঝাই। এটা ওই পৃষ্ঠাতে আছে, আমরা এগুলো দেখব। এখন আসি, এখানে আমাদের 2টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? 2টা। একটা হলো ভ্যালু অফ বন্ড, বন্ডের মূল্য নির্ণয় করতে হবে। 2 নম্বরে হচ্ছে ইয়েল্ড অফ বন্ড, বন্ডের আয় নির্ণয় করতে হবে। তাহলে এই চ্যাপ্টার থেকে আমাদের মেইনলি কয় ধরনের ম্যাথ করতে হবে? 2 ধরনের। একটা হলো ভ্যালু অফ বন্ড, আর একটা হলো ইয়েল্ড অফ বন্ড, বন্ডের মূল্য আর হলো বন্ডের আয়। ওকে, আমরা যারা এসএসসিতে ফাইন্যান্স পড়ছিলাম তাদের জন্য এই চ্যাপ্টারটা আরও বেশি ইজি হবে, কারণ ওইটার মধ্যে হুবহু আমাদের সূত্রগুলো একই। তো এখন আসি, আমরা 1 নম্বরটা নির্ণয় করি ভ্যালু অফ বন্ড। এখন আসি, বন্ডের মূল্য নির্ধারণে বন্ড হয় 3 ধরনের। এই যে ভ্যালু অফ বন্ড, বন্ডের যে মূল্য নির্ধারণ করে সেটা কয়ভাবে নির্ধারণ করা হয়? 3 ভাবে নির্ধারণ করা হয়। এখন আসি, 1 নম্বরে হচ্ছে পারপেচুয়াল বন্ড। এরপরে আসো পারপেচুয়াল বন্ড, এরপরে হচ্ছে তোমার আরেকটা হচ্ছে কি জানেন, পারপেচুয়াল বন্ড, এটা হচ্ছে চিরস্থায়ী বন্ড। এরপরে হচ্ছে জিরো কুপন বন্ড, এরপরে হচ্ছে কুপন বন্ড। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি বুঝাই দিচ্ছি, তাহলে ইজিলি বুঝতে পারবা। এখন আসি, ভ্যালু অফ বন্ডের কয়টা মূল্য নির্ধারণ করতে হয়? 3টা মূল্য। এ নাম্বার হচ্ছে পারপেচুয়াল বন্ড অথবা উইদাউট ম্যাচুরিটি পিরিয়ড। এটা মানে কি? পারপেচুয়াল মানে হলো চিরস্থায়ী বন্ড। কি বন্ড? চিরস্থায়ী বন্ড মানে কি? যে বন্ডের কোনো মেয়াদ থাকবে না। চিরস্থায়ী মানে কি? যেটার কোনো মেয়াদ নাই নির্দিষ্ট, অর্থাৎ আজীবন চলতে থাকবে, সেটাই হলো চিরস্থায়ী বন্ড। অথবা উইদাউট ম্যাচুরিটি পিরিয়ড, একই কথা। উইদাউট ম্যাচুরিটি পিরিয়ড মানে কোনো মেয়াদ নাই, কোনো মেয়াদ নাই আর কি, এটাই বোঝাচ্ছে। এখন আসি, B0 মানে হচ্ছে ভ্যালু অফ বন্ড সমান সমান, এটা নির্ণয়ের সূত্র হচ্ছে CI ডিভাইডেড বাই R ইন্টু 100। কি? CI ডিভাইডেড বাই R ইন্টু 100। তাহলে পারপেচুয়াল বন্ড নির্ণয় করার সূত্র আমাদের কি? যখন আমরা দেখব কোনো ম্যাথের মধ্যে মনে করো কোনো কিছু বলা নেই, পারপেচুয়াল নাকি জিরো কুপন বন্ড নাকি কুপন বন্ড, কোনো কিছুই বলা নেই, তখন আমরা কিভাবে বুঝবো সেটাকে? তখন আমরা দেখবো, একটা একটা করে চেক করে দেখবো এই ম্যাথটার মধ্যে একটু সময়কাল উল্লেখ আছে, যে 10 বছর, 5 বছর, 20 বছর, 50 বছর, এরকম কোনো কিছু উল্লেখ আছে কিনা। যদি দেখি কোনো ডেট উল্লেখ নাই বা কোনো মেয়াদ উল্লেখ নাই, তাহলে আমরা ধরে নেব সেটা কি? পারপেচুয়াল বন্ড। আর পারপেচুয়াল বন্ডের ক্ষেত্রে আমরা এই সূত্র ইউজ করব, CI ডিভাইডেড বাই R ইন্টু 100। এখন আসি, B0 মানে হচ্ছে তোমার ভ্যালু অফ বন্ড, CI মানে হচ্ছে কুপন ইন্টারেস্ট। কি? কুপন ইন্টারেস্ট। এখানে CI জায়গায় তুমি আইও লিখতে পারো, অনেক জায়গায় এরকম লেখে, হ্যাঁ, শুধু আইও লিখতে পারো, নো প্রবলেম। এরপরে আর হচ্ছে রেট অফ রিটার্ন। কি? রেট অফ রিটার্নকে তুমি আরেক ইয়েতে লিখতে পারো ইয়েল্ড, WIELD, ইয়েল্ডও লিখতে পারো। ইয়েল্ড মানেও কিন্তু আয়ের হার, তো ইয়েল্ডও লিখতে পারো। এরপরে হচ্ছে তোমার এটাকে আচ্ছা, আমরা এই পর্যন্ত শিখি, রেট অফ রিটার্ন অথবা ইয়েল্ড। আর কে? আচ্ছা, আর জায়গায় তুমি কেও লিখতে পারো, অথবা কে মানেও কিন্তু হচ্ছে তোমার রেট অফ রিটার্ন। বিভিন্ন জায়গায় দেখবে একজনে এক একটা পড়াবে, কেউ আর পড়াবে, কেউ কে পড়াবে, কেউ CI জায়গায় আই পড়াবে শুধু। এই বিষয়গুলো নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, 2টাই ঠিক আছে। ওকে, তো এখানে আমরা CI লিখলাম, ডিভাইডেড বাই তুমি আর লিখতে পারো কিংবা কে লিখতে পারো, নো প্রবলেম। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম পারপেচুয়াল বন্ডের সূত্র হচ্ছে B0 সমান সমান CI ডিভাইডেড বাই R ইন্টু 100। অথবা এখন আসি, এটা তুমি বুঝলামই, নোট হচ্ছে কোনো সময়কাল উল্লেখ থাকে না, এটা আমরা লিখেও দিছি। তাহলে আমাদের 1 নাম্বার গেল।
2 নম্বর হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড, জিরো মানে কি? জিরো মানে নাই। জিরো মানে কি? জিরো মানে নাই। কুপন বন্ড মানে সুদের হার নাই। কুপন মানে কি? সুদ। অর্থাৎ জিরো কুপন বন্ড মানে সুদের হার যেটার মধ্যে থাকবে না। এটা সূত্র হচ্ছে B0 সমান সমান MB ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। কি? MB ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। আর জায়গায় তুমি কেও লিখতে পারো 1 প্লাস K হোল টু দি পাওয়ার n, নো প্রবলেম। ওকে, এখন আসি MB মানে হচ্ছে ম্যাচিউরিটি ভ্যালু, আর হচ্ছে রেট অফ রিটার্ন। এখানে আমরা যদি এটার পাশে কে দিয়ে দিই কোনো সমস্যা আছে? কে অথবা আর সমান সমান রেট অফ রিটার্ন, n হচ্ছে নাম্বার অফ ইয়ার। দেখছো, এখন আসো জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডে তোমার সুদের হার উল্লেখ থাকবে না, কোনো নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকবে না। অর্থাৎ মনে করে একটা মেয়াদ দেওয়া আছে, এটার মধ্যে কিন্তু মেয়াদ দেওয়া থাকবে। n মানে কি? নাম্বার অফ ইয়ার। সো মেয়াদ দেওয়া আছে, যখন তুমি দেখো ম্যাথের মধ্যে মেয়াদ দেওয়া আছে তখন তো সরাসরি তুমি বুঝেই ফেলবে এটা কোনো চিরস্থায়ী বন্ড হবে না, চিরস্থায়ীর মধ্যে মেয়াদ দেওয়া থাকে না। জিরো কুপন, তখন তুমি দেখবে এটার মধ্যে কি সুদের হার উল্লেখ আছে? কুপন সুদের হার কি উল্লেখ আছে? যদি দেখো সুদের হার উল্লেখ আছে, কুপন ইন্টারেস্ট উল্লেখ আছে, তাহলে তখন কি করবা? কুপন সুদের হার উল্লেখ থাকলে তখন আমাদের এই সূত্র হবে। যখন দেখবে কুপন সুদের হার উল্লেখ নাই, সুদের হার উল্লেখ নাই, তখন আমরা জিরো কুপন বন্ডের এই সূত্র ইউজ করব। যখন তোমার সুদের হার উল্লেখ থাকবে না তখন আমরা এই সূত্র ইউজ করবো, B0 সমান সমান MB ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। এখন আসি, MB হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু। ম্যাচুরিটি ভ্যালু মানে কি? এগুলো আমি আগে যে চ্যাপ্টারগুলো করছি ওইগুলোতে বলছি। MB মানে হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু, অর্থাৎ মেয়াদ শেষে যে মূল্য পরিশোধ করতে হয়, মেয়াদ শেষে যে মূল্য পরিশোধ করতে হয় সেটাই ম্যাচুরিটি ভ্যালু। এখন আসো, কোনো ম্যাথে যদি তোমার ম্যাচুরিটি ভ্যালু দেওয়া না থাকে, ফেস ভ্যালু দেওয়া থাকে, তখন ম্যাচুরিটি ভ্যালু আর ফেস ভ্যালু একই কথা। ওকে, এরপর আসো সি নাম্বারে। তাহলে আমরা বুঝলাম চিরস্থায়ী বন্ডের মধ্যে মেয়াদ থাকবে না, জিরো কুপন বন্ডে সুদের হার থাকবে না। এখন আসি এটার মধ্যে, সির মধ্যে বলছে কুপন বন্ড অথবা রিডিমেবল বন্ড। কি? কুপন বন্ড অথবা রিডিমেবল বন্ড। এটা সূত্র হচ্ছে B0 সমান সমান CI ডিভাইডেড বাই R ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার n প্লাস MB ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। এত বড়, এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি যদি জিরো কুপন বন্ডের সূত্র পারো, এটার লাস্টের অংশ হচ্ছে তোমার কুপন বন্ডের লাস্টের, এটা হচ্ছে কুপন বন্ডের লাস্টের অংশ। জিরো কুপন বন্ডের যে সূত্র শিখছি আমরা, এটা হচ্ছে কুপন বন্ডের লাস্টের অংশ। আর এখানে আরেকটাই হচ্ছে, এই যে আরটা আমরা এখানে দিছি, CI নিচে দিছি আমরা আরটা, তোমরা চাইলে এটা এখানে না দিও, এই যে এইটার নিচে দিতে পারো, কারণ আমরা যারা SSCতে শিখছি এইভাবে শিখছিলাম, CI নিচে না শিখে আমরা এখানে শিখছিলাম। হ্যাঁ, তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কোনো কারণ নেই, এখানেও দিতে পারো এখানেও দিতে পারো, দুইটা একই। তো আমরা যদি মনে করো আরটা এখানে দিলাম, তাহলে এটা হচ্ছে CI ইন্টু 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার n ডিভাইডেড বাই R অথবা K, আর অথবা K। হ্যাঁ, আরও দিতে পারো, কেও দিতে পারো, নো প্রবলেম, আর অথবা কে। আবার তুমি এমনি দিতে পারো CI ডিভাইডেড বাই R 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার n, এরপর প্লাস MB ডিভাইডেড বাই 1 প্লাস R হোল টু দি পাওয়ার n। এটা হচ্ছে সিঙ্গেল পিরিয়ড। কি পিরিয়ড? সিঙ্গেল পিরিয়ড। মনে করো সরাসরি বলছে 1 বছরের জন্য, কিংবা কোনো কিছু বলে নাই, তখন আমরা সিঙ্গেল পিরিয়ডে এভাবে করব। এখন আসি, যদি আমাদের মাল্টিপল পিরিয়ড থাকে, অর্থাৎ একাধিক থাকে, যে একাধিকবার এই কুপন বন্ড দিছে এরকম, সুদ দিছে এরকম, তখন আমাদের সূত্র হবে জাস্ট কি হবে? তখন জাস্ট হবে আমাদের সি এর নিচে আমাদের কি হবে? এম হবে, এম হবে জাস্ট। এম মানে কি? যখন তোমার মাল্টিপল পিরিয়ড করা হয়। এই দুইটা হচ্ছে আমাদের মাল্টিপল পিরিয়ড। প্রথমটা হচ্ছে B0 সমান সমান CI ডিভাইডেড বাই R ডিভাইডেড বাই M। কি? CI ডিভাইডেড বাই R ডিভাইডেড বাই M, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস R ডিভাইডেড বাই M n এরপরে হোল টু দি পাওয়ার M n প্লাস MB ডিভাইডেড বাই 1 প্লাস R ডিভাইডেড বাই M হোল টু দি পাওয়ার M n।
এই সূত্রটা যদি তুমি ফুললি পারো প্রথমটা পারলে এগুলোতে জাস্ট যখন তোমার মাল্টিপল পিরিয়ড থাকবে, মনে করে একাধিকবার সুদ গণনা করা হলে তখন আমরা জাস্ট আর নিচে এম দেবো। এই যে দেখো আর নিচে এম, এরপরে যেখানে এন আছে সেখানে এন এর সাথে এম গুণ হবে। এখানে আর আছে আর নিচে এম, এরপরে হচ্ছে এন এর সাথে এম গুণ হবে। অর্থাৎ যেখানে আর এন আছে সেখানে জাস্ট এন এর সাথে গুণ, আর এর নিচে হলো ভাগ হবে এম এর মান, যখন শুধুমাত্র সুদ গণনা করা হবে মাল্টিপল পিরিয়ড। এরপরে B0 সমান সমান CI ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই আর ডিভাইডেড বাই এম। এটা মানে হচ্ছে যখন তোমার বলা হবে বছরে সেমি ইয়ারলি, হাফ ইয়ারলি, বায়ো মান্থলি, এরপরে কোয়ার্টারলি, যখন এগুলো বলা হবে তখন আমরা দোনোটাকে এম দিয়ে ভাগ দেব। হ্যাঁ, এগুলো বছরের করা হয়। সো এটা সূত্র হচ্ছে CI ডিভাইডেড বাই এম, এরপরে আর ডিভাইডেড বাই এম, 1 - 1 ডিভাইডেড বাই 1 প্লাস আর ডিভাইডেড বাই এম, এরপর হোল টু দি পাওয়ার এম এন প্লাস এম বি ডিভাইডেড বাই 1 প্লাস আর ডিভাইডেড বাই এম হোল টু দি পাওয়ার এম এন। এগুলো কোনো কঠিন না, জাস্ট আমরা CI নিচে এম দিয়ে ভাগ দেব, আবার আর নিচে এম দিয়ে ভাগ দেব, আবার যেখানে আর আছে সেখানে এম দিয়ে ভাগ দেব, যেখানে এন আছে এম দিয়ে গুণ দেব, আর যেখানে আর আছে এম দিয়ে আমরা ভাগ দেব। অর্থাৎ তুমি এই একটা সূত্র ভালোভাবে শিখো। এরপরে আমাদের যদি এটা ইয়ারলি, সেমি ইয়ারলি, হাফ ইয়ারলি এরকম কিছু বলে, জাস্ট আর নিচে এম দিয়েই দেবো, সির নিচে এম দিয়ে ভাগ দেবো, আর নিচে এম দিয়ে ভাগ দেবো, এরপরে এন এর সাথে এম গুণ দিব, আর নিচে এম দিয়ে ভাগ দেবো, এন এর সাথে এম গুণ দেব। এটাই লাস্ট। এগুলো আরও বেশি তোমরা ক্লিয়ার হবে যখন আমরা ম্যাথ করব। হ্যাঁ, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তোমরা জাস্ট এই একটা সূত্র শিখো। আর মনে রাখবা যখন হাফ ইয়ারলি, সেমি ইয়ারলি এরকম বলবে তখন জাস্ট আমরা এগুলো নিচে এম দিয়ে ভাগ গুণ দেবো, এটাই জাস্ট। এই যেমন 1 নাম্বারটা বায়ু মানে সুদের টাকা মাল্টিপল পিরিয়ড অনুযায়ী দেওয়া থাকলে, সুদের টাকা যদি মাল্টিপল পিরিয়ড বলে তখন আমাদের এইভাবে করতে হবে। এরপর হচ্ছে সুদের টাকা একসাথে দেওয়া থাকলে, সবগুলোতে আমরা এম দিয়ে ভাগ দেওয়া লাগবে। নোট, পরিশোধের মেয়াদকাল উল্লেখ থাকবে, এটা আমি আরেকটা লিখে দিয়েছি, সবগুলো উপাদান দেওয়া থাকবে। এটা কেন বলছি সি নাম্বারে, শুধু সি নাম্বার, এই যে এই সি নাম্বার মানে হচ্ছে সি নাম্বার, সব উপাদান দেওয়া থাকবে। এটা কেন বলছে, 0 কুপন বন্ডে আমাদের কুপন সুদের হার দেওয়া থাকবে না, এরপরে হচ্ছে চিরস্থায়ী বন্ড বা পারপেচুয়াল বন্ডে আমাদের মেয়াদ দেওয়া থাকবে না, কিন্তু কুপন বন্ড বা রিডিমেবল বন্ডে সব কিছু দেওয়া থাকবে। তোমার মেয়াদ দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, এক কথায় সব কিছু দেওয়া থাকবে। যখন তুমি একটা ম্যাথে দেখবা মেয়াদ দেওয়া আছে, কুপন বন্ডে সুদের হার দেওয়া আছে, এরপরে এমবি এটি যা আছে সব দেওয়া আছে, তার মানে সেটা সরাসরি আমরা এই সূত্র দিয়ে করব, কুপন বন্ড বা রিডিমেবল বন্ড দিয়ে করব। যখন তুমি ম্যাথে দেখবা সুদের হার দেওয়া নেই তখন তুমি 0 কুপন বন্ড করবা, যখন ম্যাথে দেখবা মেয়াদ দেওয়া নেই তখন চিরস্থায়ী বন্ড করবা। ক্লিয়ার? তাহলে আমাদের বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে এই 3টা সূত্র বা এই 3টা মেথডে ম্যাথ করব মূল্য নির্ধারণে। তাহলে দেখো আমাদের ভ্যালু অফ বন্ড নির্ণয় করা শেষ 3টা ওয়েতে, 3 ধরনের আমাদের ভ্যালু অফ বন্ড নির্ণয় করা শেষ। 2 নম্বরে হচ্ছে ইয়েল্ড অফ বন্ড, বন্ডের আয়। কি ইয়েল্ড অফ বন্ড বা বন্ডের আয়, এটা কিভাবে নির্ণয় করবে এখন আমরা চলো দেখো। আচ্ছা, ইয়েল্ড অফ বন্ড, বন্ডের আয় নির্ণয় করার পদ্ধতি হচ্ছে 2টি। কয়টি? 2টি, আর এমনি একটা আছে সেটাও। বন্ডের আয় নির্ণয় করব কয়ভাবে আমরা? 2ভাবে। 1 ওয়াইটিএম, 2 হচ্ছে ওয়াইটিসি। ওয়াইটিএম হচ্ছে ইয়েল্ড টু ম্যাচিউরিটি, ওয়াইটি হচ্ছে ইয়েল্ড টু কল। এনসি ইয়েল্ড টু ম্যাচিউরিটি সূত্র হচ্ছে CI প্লাস MB মাইনাস NSB ডিভাইডেড বাই N, এরপরে ডিভাইডেড বাই MB প্লাস NSB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। অর্থাৎ মেয়াদ পূর্ণ হলে, ওয়াইটিএম মানে কি আমরা বলছি না যে ম্যাচিউরিটি মানে হচ্ছে তোমার মেয়াদকাল শেষে বা মেয়াদ পূর্ণ হলে ম্যাচিউরিটি পিরিয়ড, তো ওয়াইটিএম হচ্ছে ইয়েল্ড টু ম্যাচিউরিটি অর্থাৎ মেয়াদ পূর্ণ হলে। এটা সূত্র হচ্ছে CI প্লাস MB মাইনাস NSB ডিভাইডেড বাই N, এরপরে MB প্লাস NSB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখন আসো এটাকে তোমরা আবার এইভাবে লিখতে পারো যে আমরা তো এখানে সরাসরি ভাগ N দিছি, তোমরা এটা কীভাবে লিখতে পারো আমি যদি আবার দেখাই, এখানে
YTM, কারণ আমরা এসএসসির সময় এইভাবে শিখছিলাম, সেজন্য এটা হয়তো বা এইভাবে লিখলেও তোমাদের মাথায় থাকবে আরও ভালো। ইন্টারেস্ট অথবা CIও লিখতে পারো, কুপন ইন্টারেস্ট। হ্যাঁ, CI প্লাস MB মাইনাস NSV ডিভাইডেড বাই N, এরপরে আবার ডিভাইডেড বাই এই যে এটা হচ্ছে A ডিভাইডেড বাই এটা, আর এই যে এখানে আমরা ভাগ N দিচ্ছি, আমরা এটাকে সরাসরি ভাগ আকারে N দিয়ে লিখলাম। এরপরে আবার MB প্লাস NSB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। হ্যাঁ, তোমরা এটাকে এভাবে লিখতে পারো, নো প্রবলেম। আমরা এখানে হয়তো এমনি ভাগ দিয়ে N দিয়ে লিখছি, আবার ভাগ দিয়ে 2 দিয়ে লিখছি, তোমরা এটা সরাসরি এমনি নিচে লিখতে পারো ইন্টু 100। সো এভাবে আমরা লিখতে পারি। ওকে, এরপরে OITC ইকুয়াল টু কল্ড, মানে মেয়াদ পূর্বে কল করা হলো। মেয়াদ মনে করে একটা বন্ডের মেয়াদ শেষ হয়নি, মেয়াদের পূর্বে যদি কোম্পানি কর্তৃক সেটাকে কল করা হয় বা ডাকা হয়, তখন সেটা হচ্ছে ইকুয়াল টু কল। তখন সূত্র হচ্ছে CI প্লাস CP মাইনাস NSB ডিভাইডেড বাই N, এরপরে CP প্লাস NSB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। এখন এটাকেও তোমরা এভাবে লিখতে পারো। এখানে দেখো দুইটার মধ্যে পরিবর্তন কোথায়, তুমি একটা সূত্র পারলে আর একটা এমনি পারবা। এখানে এই যে MB মাইনাস NSB, উপরে হচ্ছে MB মাইনাস NSB, নিচে জাস্ট হচ্ছে এটা প্লাস হয়ে গেছে, এখানে মাইনাস এখানে প্লাস, সূত্র কিন্তু একই। এখানে হচ্ছে CI প্লাস MB মাইনাস NSB ভাগ N, আর এখানে হচ্ছে MB প্লাস NSB, এখানে হচ্ছে MB মাইনাস NSB, এখানে MB প্লাস NSB ডিভাইডেড বাই 2, ওকে, ইন্টু 100। এখন ইকুয়াল টু কলের মধ্যে আবার কি হচ্ছে, MB জায়গায় লাস্ট MB জায়গায় তোমার CP আসছে। CP মানে কি, কল প্রাইস। CP মানে কি, CP হচ্ছে কল প্রাইস। এখানে লাস্ট MBর জায়গায় CP আসছে, আর সব সেম। দেখো মাইনাস NSB, এরপরে MBর জায়গায় লাস্ট CP, এই যে CP, এরপরে প্লাস প্লাস এই যে NSB ডিভাইডেড বাই 2 কোনো পরিবর্তন নেই। জাস্ট ইকুয়াল টু কলের মধ্যে হচ্ছে তোমার জাস্ট MBর জায়গায় CP আসবে, আর সব সেম। ক্লিয়ার? এটা হচ্ছে মেয়াদের পূর্বে কল করা হলে। তাহলে এখন এসে আমাদের আরেকটা সূত্র হচ্ছে CY হচ্ছে তোমার কারেন্ট ইল্ড নির্ণয় করতে বললে আমাদের সূত্র হচ্ছে CI ডিভাইডেড বাই B0 ইন্টু 100। এটা হচ্ছে আমাদের কারেন্ট ইল্ডের সূত্র। আমরা এগুলো ম্যাথ করতে গেলে আরও বেশি ইজিলি বুঝতে পারবে, এখন প্যারা নেওয়ার দরকার নেই। জাস্ট তোমরা বুঝে রাখো OITC নির্ণয় করবে কীভাবে, CI প্লাস CP মাইনাস NSB ডিভাইডেড বাই N, এরপর CP প্লাস NSB ডিভাইডেড বাই 2 ইন্টু 100। তাহলে আমাদের ইকুয়াল টু বন্ড নির্ণয় করার দুইটা পদ্ধতি গেল, আর এটা হচ্ছে 3 নম্বর একটা পদ্ধতি। এখন আসো এইগুলো কোনটা কি। YTM হচ্ছে ইকুয়াল টু ম্যাচিউরিটি, OITC হলো ইকুয়াল টু কল, এরপর CY হলো কারেন্ট ইল্ড, এরপরে MB হলো ম্যাচিউরিটি পিরিয়ড, NSB হলো নিট সেলস ভ্যালু, N হচ্ছে নাম্বার অফ পেয়ার্স, নাম্বার অফ পেয়ার, এরপরে CP হচ্ছে কল প্রাইস, CI হচ্ছে কুপন ইন্টারেস্ট। ওকে, এগুলো নিয়ে করার কোনো প্রয়োজন নেই। মনে করো তোমার কোশ্চেনে বলে দেবে যে YTM নির্ণয় করো বা YTC নির্ণয় করো, অথবা ইকুয়াল টু ম্যাচিউরিটি নির্ণয় করো, অথবা ইকুয়াল টু কল নির্ণয় করো, অথবা CY নির্ণয় করো, এগুলো কোশ্চেনে সরাসরি বলে দেবে। আর আমরা ম্যাথ করবো যখন আরও ইজিলি বুঝবা। এখন সেইখানে আমরা কিছু লিখে দিয়েছি, এগুলো হচ্ছে ওই যে আমরা যে এগুলো শিখছিলাম বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে যে আমরা এগুলো শিখছি, পারপেচুয়াল বন্ড, এরপরে হচ্ছে জিরো কুপন বন্ড, এরপরে কুপন বন্ড। এটার ব্যাখ্যা আর কি, এই তিনটার ব্যাখ্যা আমরা ওইখানে লিখছি, সাথে লিখে নিই। যেমন 1 নম্বরে দেখো, 1 নম্বরটা হচ্ছে আমাদের পারপেচুয়াল বন্ড। এটা হচ্ছে যে বন্ডের মূল্য পরিশোধের নির্দিষ্ট মেয়াদকাল উল্লেখ থাকে না, এই যে মেয়াদকাল উল্লেখ থাকে না, তাকে পারপেচুয়াল বন্ড বলে। শেষ মেয়াদকাল নাই মানে পারপেচুয়াল বন্ড। এক্ষেত্রে বছর শুধু সুদ পরিশোধ করতে হয়। যেখানে মেয়াদকালে মূল্য পরিশোধের মেয়াদকাল উল্লেখ থাকে না, সেখানে তো মূল্য পরিশোধ হয় না, তার মানে শুধুমাত্র সুদ পরিশোধ করতে হয় বছর। 1 নম্বর গেল। 2 নম্বর হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ডের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সুদের হার উল্লেখ থাকে না। কী থাকে না? সুদের হার উল্লেখ থাকে না। শেষ, জিরো কুপন বন্ড। তবে বন্ডের ফেস ভ্যালু থেকে কম মূল্য বন্ড ইস্যু করা হয়। ফেস ভ্যালু এবং মার্কেট ভ্যালুর পার্থক্য বন্ডের লাভ ক্ষতি নির্দেশ করে। কোশ্চেনে তোমার ফেস ভ্যালু, মার্কেট ভ্যালু এগুলো দেওয়া থাকবে, এটার পার্থক্য মূলত লাভ ক্ষতি নির্দেশ করে।
তাহলে 3 নাম্বার হচ্ছে কুপন বন্ড, রিডিমেবল বল আমরা বন্ড, যেটাকে আমরা বললাম আর কি সব কিছু দেওয়া থাকবে, সুদের হার দেওয়া থাকবে, মেয়াদ দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে, সেটা হলো কুপন বন্ড। তাহলে এক্ষেত্রে কুপন, সুদের হার, মেয়াদকাল, বন্ডের ফেজ ভ্যালু, ম্যাচুরিটি বলে ইত্যাদি উল্লেখ থাকে, সব, অর্থাৎ বললাম যে এটা সব উল্লেখ থাকে। বন্ডের সুদ যদি নির্দিষ্ট সময়কাল পর পর অর্থাৎ কিস্তিতে প্রদান করা হয় তাহলে বন্ডের মূল্য নির্ধারণ ক্ষেত্রে মাল্টিপল পিরিয়ড বিবেচনা করা হয়। ওই যে আমরা দুইটা মেথড দেখালাম আবার নিচে দিয়ে, সিঙ্গেল পিরিয়ড ছাড়া মাল্টিপল পিরিয়ড, ওইটাই আর কি। বন্ডের সুদ যদি নির্দিষ্ট সময়কাল পর পর অর্থাৎ কিস্তিতে প্রদান করা হয় তাহলে বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে মাল্টিপল পিরিয়ড বিবেচনা করা হবে, একাধিকবার। মাল্টিপল মানে কি একাধিকবার। আর ম্যাচিউরিটি ভ্যালু মানে কি, এমবি মানে কি, এমবি হচ্ছে তোমার মেয়াদকালে পরিশোধের সময় বন্ডের মূল্য বাড়লে বা কমলে ম্যাচিউরিটি ভ্যালু চেঞ্জ হবে। ম্যাচিউরিটি ভ্যালু কখন চেঞ্জ হবে, যখন মনে করো বন্ডের মেয়াদকাল শেষে মূল্য পরিশোধ করবে, তখন যদি তোমার বন্ডের মূল্য বাড়ে বা কমে আগের থেকে, মনে করো ফেস ভ্যালু এত টাকা, বর্তমানে ম্যাচিউরিটি ভ্যালু এত টাকা, তখন বাড়লে বা কমলে ম্যাচিউরিটি ভ্যালু চেঞ্জ হবে, আদারওয়াইজ ফেস ভ্যালু যে কথা, ম্যাচিউরিটি ভ্যালু একই কথা। ক্লিয়ার? এখন আসো আমরা কিছু থিওরি দেখব যে কোন কোন থিওরিগুলো আমাদের এখান থেকে ইম্পর্ট্যান্ট বা পড়া দরকার। দেখো, থিওরির জন্য আমরা পড়ব টেবুলেশন অফ বন্ড অ্যান্ড ভ্যালুয়েশন অফ বন্ড, অর্থাৎ বন্ড টেবুলেশন অ্যান্ড বন্ড অ্যান্ড ভ্যালুয়েশন অফ বন্ড, এই দুইটা পার্থক্য দেখব বা কী কী আছে সেটা দেখব। 2 নম্বর হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ক্লাসিফিকেশন অফ বন্ড, বন্ডের ক্লাসিফিকেশন আর ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলো কী কী এগুলো দেখব। 3 নম্বর হচ্ছে হোয়াট ইজ ইন্ট্রিনজিক ভ্যালু অ্যান্ড মার্কেট ভ্যালু, এটা হচ্ছে অন্তর্নিহিত মূল্য কি, অর্থাৎ বন্ডের অন্তর্নিহিত মূল্য এবং মার্কেট ভ্যালু কত বা বাজার মূল্য বলতে কী বোঝায়। ইন্ট্রিনজিক মানে হলো অন্তর্নিহিত ভ্যালু, মূল্য, অ্যান্ড মার্কেট ভ্যালু বাজার মূল্য। 4 নম্বর হচ্ছে রিডেমশন অফ বন্ড, এরপরে 5 নম্বর হচ্ছে বন্ড ইনডেন্সার। বন্ড ইনডেন্সার হচ্ছে বন্ডের দলিল আর কি। এরপরে 6 হচ্ছে জিরো কুপন বন্ড, এগুলো মানে কি, জিরো কুপন বন্ড হচ্ছে, এগুলো তো অলরেডি আমরা বলে আসছি যে যে বন্ডের ক্ষেত্রে কোনো সুদের হার উল্লেখ থাকবে না, সেটাই হলো জিরো কুপন বন্ড। এভাবে তোমরা এগুলো যদি একটু দেখো তাহলে আরও ক্লিয়ার ধারণা পাবা, কোশ্চেন আসলে লিখতে পারবা। 7 নম্বর হচ্ছে ইয়েল টু ম্যাচুরিটি, এরপরে 8 নম্বর হচ্ছে ইয়েল টু কল, এরপরে হচ্ছে ইন্টারেস্ট রেট অ্যান্ড রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। ইন্টারেস্ট রেট এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দুটার মধ্যে পার্থক্য কি, এগুলো শিখবা আর কি। আর আমরা যে বললাম সিকিউরিটি বলতে আমরা 3টা টাইপকে বুঝি, সেটা হলো বন্ড, প্রিপেয়ার্ড স্টক, কমন স্টক। ওকে, ওই যে প্রথমে আমরা বললাম সিকিউরিটি বলতে 3 ধরনের সিকিউরিটি বোঝায়, এক হলো বন্ড বা ডেপ্ট সিকিউরিটি, 2 হচ্ছে প্রিপেয়ার্ড স্টক, 3 হচ্ছে কমন স্টক। ওকে, সো দেখো এই চ্যাপ্টারটা একদমই ইজি, তোমরা জাস্ট সূত্রগুলো একটু মাথায় রাখবা। টোটাল বলতে গেলে 5-6টা সূত্র, তোমার বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে 3টা সূত্র, আর বন্ডের ভ্যালু নির্ধারণের ক্ষেত্রে, বন্ডের আয় নির্ধারণের ক্ষেত্রে 2টা প্লাস 1টা, 3টা সূত্র। একদম ইজিলি মাথায় রাখবা, কোনো প্যারা নিবা না। দেখবা কয়েকবার ম্যাথ করতে গেলে এগুলো এমনি মুখস্থ হয়ে গেছে, দেন দেখবা তুমি যে কোনো ম্যাথ আসুক পারবা। ওকে, সো আজকের ক্লাসটি এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে ম্যাথ করব। সো কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট অথবা ইনবক্স করবা। ধন্যবাদ।